সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় টাইগারদের অর্জন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীর শাহ বাদশা, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাঝখানে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং ওই প্রান্তে আছেন এম কায়সার, ক্রীড়া সাংবাদিক, সকালের খবর। তবে আলোচনা শুরু আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশে দেয়া 108 রানের টার্গেট নিয়ে দৃঢ়তা নিয়ে এগুচ্ছে ইংল্যান্ড। প্রথম টাইগার ব্যাটসম্যান হিসেবে 5000 রানের ক্লাবে তামিম। পবিত্র আশুরায় হোসেনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম, দেশের বিভিন্ন স্থানেও শোক মিছিল। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবে না। শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, মিথ্যা মামলা হলে আদালতে প্রমাণ করুন। গাজীপুর ও টাঙ্গাইলে নিহত জঙ্গিদের মধ্যে 3 জন দীর্ঘদিন ছিল নিখোঁজ, জানিয়েছে স্বজনরা। পুলিশি তৎপরতায় যশোরে একে একে তালিকাভুক্ত জঙ্গিদের আত্মসমর্পণ। এবং প্রজনন মৌসুমে আজ থেকে 22 দিন সাগর নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করায় 37 জেলে আটক, বেশ কয়েকজনের বিভিন্ন মেয়াদে সাজা। বাদশা ভাই, মোটামুটি ডান দিক থেকে শুরু করলাম না, আপনাকে দিয়ে শুরু করি। ক্রিকেটটাকে আপনারা মানে বাংলাদেশ যে ক্রিকেটটা যে জায়গায় গেছে এখন, তার মানে কি হলো, মনে করেন দেশের মাটিতে এখন পর্যন্ত 6টা নিয়ে সিরিজ জিতে বসে আছে। তারপরও দেখা যাচ্ছে কিন্তু দেখেন 1-1-তে চলে আসছে সিরিজ নির্ধারণ, এবং তাদেরকে ফাইট করে জিততে মানে জেতার অবস্থায় যেতে হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের ক্রিকেটটাকে আপনি কিভাবে ইয়ে করছেন? না, একটা ব্যাপার হচ্ছে যে আপনি দেখবেন সাপোর্টিং স্টাফগুলো কিরকম। বাংলাদেশের ডিসিপ্লিন ক্রিকেটে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই বোর্ডের প্রেসিডেন্ট আসার পর থেকে লট অফ থিং হ্যাজ বিন চেঞ্জ। প্লেয়াররাও বুঝতে পারছে যে আমাদেরকে ওই লেভেলে কম্পিট করতে হলে আর জায়গা, সবচেয়ে বড় জিনিস ব্যাকআপ প্লেয়ারগুলো কিন্তু খারাপ না। সবাই জানে যে আমি যদি একটু ঢিলা দিই, আই ক্যানট গেট ইনটু বাংলাদেশ টিম, সেটাও একটা আছে। আর বাংলাদেশের স্ট্যান্ডার্ডও অনেক উপরে যাচ্ছে, বিকজ স্ট্রেংথ ওয়াইজ বলেন, সব দিক দিয়ে বলেন, বিকজ দ্য ট্রেনার হিসেবে যারা আসতেছে, যে দ্য ওয়ে দ্য বাংলাদেশ টিম ইজ ট্রেনিং, দুনিয়ার সব টিমই এভাবেই কিন্তু ট্রেন করে। যে স্ট্রেংথটা বাংলাদেশের প্লেয়ারদের দরকার ছিল, দ্যাট স্ট্রেংথ হ্যাজ কাম ব্যাক টু দ্য প্লেয়ার্স। প্লেয়াররা অনেক স্ট্রং আগের থেকে, ফিটনেস ওয়াইজও অনেক বেটার আগের থেকে। অ্যান্ড দেন দে হ্যাড দ্য কনফিডেন্স, যে কনফিডেন্সটা যাদের আগে ছিল না, এই লাস্ট এই 2-3 বছরে দে হ্যাভ গেইন দ্যাট এক্সপিরিয়েন্স দ্যাট দে ক্যান বিট, বিকজ বাইরের মাটিতে গিয়েও তারা বাইরের টিমকে হারাতে পারছে, টেস্ট প্লেইং বড় বড় দলকে। তো সেই দিক দিয়ে আপনি বিবেচনা যদি করেন, বাংলাদেশের ক্রিকেট কিন্তু গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখন প্লেয়ারের ব্যাপার হচ্ছে, প্লেয়ারও কিন্তু আমাদের পাইপলাইনে অনেক আছে, সেগুলো তৈরি হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যারা এখন এই কর্মকর্তা আছেন, যারা এইসব নিয়ে ঘাটাঘাটি করছেন ক্রিকেটের প্লেয়ারদের ব্যাপারে এবং কোচিং স্টাফ, আমার মনে হয় এর থেকে বেস্ট কোচিং স্টাফ আমার মনে হয় আই ডাউট দ্যাট এনি কান্ট্রি ক্যান প্রোভাইড। বাংলাদেশ হ্যাজ গট দ্য মানি, আর তারপরে সৎ ইচ্ছা থাকতে হবে যে আমি একটা ভালো কোচ আনবো, ওকে দিলে বাংলাদেশের ক্রিকেট উন্নতি হবে। সেইগুলো অনেক জিনিস আছে, কিন্তু যার জন্য আজকে বাংলাদেশের ক্রিকেট এই পর্যায়ে আসছে। হ্যাঁ, ইশতিয়াক ভাই বলেন। না, অনেকখানি অনেক পয়েন্টই কভার করেছে এখানে। বেসিক্যালি নাথিং মাচ লেফট টু সেড, বাট আমার মনে হয় যে ডিসিপ্লিন যে ফ্যাক্টরটা, এটা দরকার ছিল বাংলাদেশ টিমে। একটা পর্যায়ে যখন আমরা বাংলাদেশ টিমের খেলার যখন একটু ডিক্লাইন হচ্ছিল, ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াজ, মনে হয় যে ডিসিপ্লিন কিংবা প্লেয়ারদের মধ্যে ল্যাক অফ কোঅর্ডিনেশন, কিংবা কোনো প্লেয়ারদের মধ্যে একটু স্টার স্টেটাস কিংবা নিজেকে একটু ইউনো থিঙ্কিং আ লিটল বিট আহেড অফ দি আদার্স, এ ধরনের কিছু ব্যাপার স্যাপার ছিল, যেটা কিনা পরবর্তীতে কোচ হাতুরা সিংয়ে এসে আমার মনে হয় ফার্স্ট থিং উইচ হি ডিড ওয়াজ যে সব প্লেয়ারকে সমানভাবে মূল্যায়ন করা। এখানে কেউ স্টার, আমার টিমে কেউ স্টার না, এই ধরনের একটা অ্যাপ্রোচ তার ছিল। সেটা নিশ্চিত করার তার প্রথম জিনিসটাই ছিল মনে হয় সেটাই। এবং অধ্যায়টা শুরু হয়েছিল কিন্তু সাকিবকে দিয়ে। যে সময় আমরা সবাই জানি যে একটা ডিসিপ্লিনারি একটা ইয়ে নেওয়া হয়েছিল, নিশ্চয়ই এখানে যেটা বাদশা ভাই বললেন যে প্রেসিডেন্টের এখানে একটা
ভূমিকা ছিল, আমিও মনে করি যে সূচনা সেখান থেকেই, যে শক্ত হাতে সেই সময় যদি সেই সিদ্ধান্তটা যদি নেওয়া না হতো, তাহলে কি হতো, হাথুরুসিংহে সিং এ সে আস্থাটা পেত না হয়তোবা। কারণ তার সবচেয়ে বড় রেপুটেশনের লোকটা প্রত্যেকটা আমাদের কোচ এখানে, কিন্তু আমাদের চাইবে টিমে। টু গেট দ্য বেস্ট আউট অফ এভরিওয়ান, কোনো রকমের বৈষম্য, কোনো রকমের ভেদাভেদ প্লেয়ারদের মধ্যে যেন না থাকে। তো সেটা নিশ্চিত করতে গেলে তার যে অ্যাপ্রোচটা, সেটার আমার মনে হয় যে সেই ধরনের একটা আস্থা পেয়েছিল ডিউ টু দ্য বোর্ডস ডিসিশন অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। সাকিবের মতো প্রোফাইলের মতো প্লেয়ারকে এভাবে পিনালাইজ করা শুরু কিন্তু সেখান থেকেই হয়েছিল, যার প্রতিফলন আমরা আজকে দেখতে পাচ্ছি। যে ডিসিপ্লিন, ক্রিকেট ইজ আ গেম অফ ডিসিপ্লিন অ্যাট দি এন্ড অফ দ্য ডে, ইউনো শিওর হোয়াট হি হ্যাজ সেড, যে আমাদের কোচিং স্টাফ সবকিছু আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, বাট দ্য প্লেয়ার্স উইল হ্যাভ টু বি ডিসিপ্লিন। আর আমার মনে হয় আজকে যেটা আমরা দেখছি, ইট ইজ ডিউ টু দ্যাট। স্যার বাদশা ভাই আর ইস্তেক ভাই তো মোটামুটি পুরোটাই বলে দিলেন। আপনার দৃষ্টিতে আমি একটু অন্যভাবে বলি জিনিসটা, সেটা হলো যে আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সুখের সময় যাচ্ছে, বাট অ্যাজ এ সাংবাদিক হিসাবে আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের দুঃখের দিনটাও দেখেছি। আজকে আমরা এখানে আলোচনা করতে বসছি যে টানা 6টি এই সিরিজ আমরা দেশের মাটিতে জিতেছি, 7টি জিততে যাচ্ছি, বাট আমি সাংবাদিক হিসেবে কিন্তু প্রেস বক্সে বসে দেখেছি যে টানা 29টি ম্যাচও কিন্তু বাংলাদেশ হেরেছে, এবং বাংলাদেশ দেশের মাটিতেও হেরেছে, দেশের বাইরেও মাটিতে হেরেছে। তো অনেক সময় অনেক ধরনের কুকথা, মানে বাজে কমেন্ট শুনতে হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলকে শুনতে হয়েছে। সাংবাদিক হিসেবে আমি যখন ম্যাচ কভার করতে গিয়েছি আমাদেরকে সবাইকে শুনতে হয়েছে এটা। বাট একটা জিনিস সবচেয়ে ভালো যে জিনিসটা হয়েছে, যে আমরা সেই কষ্টটুকু সহ্য করতে পেরেছিলাম বলেই কিন্তু আজকে এই সুখের সময়টা দেখতে পেরেছি। আমরা কিন্তু আমাদের ক্রিকেট দলের উপর থেকে কখনোই আস্থা হারাইনি, কখনোই কিন্তু বিশ্বাসটুকু হারাইনি। আমাদের যা শুধুমাত্র অপেক্ষাটা ছিল যে আমরা এক সময় না এক সময় ওই দেশ পারলে আমরা কেন পারবো না। বাট আমাদের যে প্রয়োজনটা ছিল সেটি হলো যা শুধুমাত্র একটু অভিজ্ঞতাটা অর্জন করাটা। সেই অভিজ্ঞতা অর্জনের পর্যায়টুকু কিন্তু আমরা অলরেডি ক্রস করে এসেছি, এবং 101টির মতো ওয়ানডে ম্যাচ আমরা জিতেছি। এখন যে সময় যে জিনিসটি রয়েছে, যেটি হলো যে সামনের দিনগুলোতে আমরা কিন্তু অনেক ক্লোজ ম্যাচ জিতবো এবং অনেক ক্লোজ ম্যাচ হারবো। তো ক্লোজ ম্যাচ হারলেই যে আমাদের সবগুলো বলে যে এক ধরনের একটা রব উঠে, সেই রবটুকু যেন না উঠে। কারণটা হলো যে এই দলের প্রতি আপনাকে আস্থাটুকু শেষ দিন পর্যন্ত রাখতে হবে, কারণ এই দল আপনাকে যখন হাসি দিতে পেরেছে, এই দল হয়তো মাঝে মাঝে দুঃখ বা কষ্টটাও দিবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই সুখের সময়টুকু নিয়ে কিন্তু বসে থাকলে হবে না, আপনাকে কিন্তু সামনের দিনের চিন্তাটা আর একটু করতে হবে। বাংলাদেশ টানা 7টি ওয়ানডে সিরিজ জিততে চলেছে দেশের মাটিতে, সেটি অনেক বড় বিষয়, রেকর্ডের বিষয়। কিন্তু সবচেয়ে বড় বিষয়টি হলো যে আমরা কিন্তু এখন পর্যন্ত গ্লোবাল কোনো ট্রফি কিন্তু জিততে পারিনি, বা গ্লোবাল কোনো ট্রফির সেমিফাইনাল, ফাইনালে কিন্তু যেতে পারিনি। সো আমার মনে হয় যে আমরা এশিয়া কাপে উঠেছি, এশিয়া কাপে ফাইনালে খেলেছি, কিন্তু গ্লোবাল ট্রফিগুলির যদি সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারি, বা কোনো ট্রফি যদি আমরা জিততে পারি, আমি মনে করি যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেদিনটি হবে সবচেয়ে সুখের সময়। এবং এই স্বপ্ন দেখার জন্য যে ধরনের পরিকল্পনা প্রয়োজন, সেই পরিকল্পনাটুকু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে। তবে সুখের বিষয় হলো যে যেভাবে বাংলাদেশ ক্রিকেট এগোচ্ছে, তাতে আমরা সেই স্বপ্নটুকু দেখতেই পারি। আমি একটু অ্যাড করতে চাই আমার প্রথম থেকে। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে দানেশ, দ্য প্লেয়ার্স, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে রেসপেক্ট করতে শিখছে। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কিন্তু আমি যদি ইশতিয়াককে রেসপেক্ট না করি, আমার রুমমেট হোক, প্লেয়ার একসাথে ব্যাটিং করি বা বোলিং করি বা মাঠে থাকি, দ্যাট থিংস দে হ্যাভ লার্নড। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আই মাইট নট বি সাকিব, বাট আমার কথা হচ্ছে সিন্স আই এম এ পার্ট অফ দ্য 11, আই মাস্ট গেট দ্য সেম রেসপেক্ট। দিস আর দ্য থিংস বাংলাদেশের কিন্তু ক্রিকেটে প্লেয়ার এখন জানতে শিখেছে, বুঝতে শিখেছে। দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস to have a good team and to perform well and to go up. তাহলে এইবার যে ইংল্যান্ডের সিরিজটা, এই 3 ম্যাচের সিরিজ, ওডিআই সিরিজে, এটাকে যদি আপনাকে মূল্যায়ন করতে বলা হয়, তাহলে আপনি এটাকে কি বলবেন? আমি তো বলবো যে আমরা সিরিজ আমার ওপিনিয়নে আমরা কিন্তু সিরিজ জিতছি 2-1-এ। প্রথম ম্যাচটা আমি বলবো আমাদের নিজেদের ভুলের জন্য আমরা হারছি। এখন রেজাল্ট হ্যাজ গন এগেনস্ট আস, আমাদের এই ভুলের জন্য। যাই হোক, সেকেন্ড ম্যাচ আমরা জিতেছি। উই প্লেড ওয়েল, উই বোল্ড ওয়েল, উই ডান এভরিথিং ওয়েল। আর এখানে মাশরাফির অ্যাজ এ ক্যাপ্টেন যে দায়িত্বটা ছিল, দ্য ওয়ে হি গেট, বিকজ হি হ্যাজ টু আর্ন রেসপেক্ট, দিস ইজ দ্য ওয়ে হি হ্যাজ আর্ন রেসপেক্ট, যেট ওয়েন ইউ আর ডাউন আই এম গোয়িং টু টেক ইউ আপ। এই যে ক্যাপ্টেনের ভূমিকা, এখন সে হয়েছে কি একটা ফাদার ফিগার হয়ে গেছে টিমের মধ্যে। প্লেয়ার্সরা রেসপেক্ট, ওই যে আমি একটু আগে বললাম যে রেসপেক্ট ইচ আদার, এই জিনিসটা প্লেয়াররা কিন্তু শিখে গেছে। শিখে যাওয়াতে টিমের পারফরমেন্স ভালো হচ্ছে। তো এই হলো ব্যাপার। আর ইংল্যান্ড কিন্তু শক্ত টিম, কিন্তু দে কেম
হইতে পারে কোল্ড কান্ট্রি থেকে হট কান্ট্রি, দ্যাট ইজ দি অনলি থিং, দ্য ওয়েদার অ্যান্ড লিটল বিট অফ উইকেট। এটা তো সব জায়গায় থাকে, আমরা যদি যাই কোনো জায়গায় তাহলে আমাদেরকে ফেস করতে হবে। এক্স্যাক্টলি, বাট দেশকে ফেস করতে হবে। আমরা প্রথম ম্যাচে আমরা কিছু জিনিস খারাপ করছি। এখন হয় কি, when a team plays bad, you don't criticize, তাহলে হয় কি, it is better for the cricket and for the nation also. যখন টিম ভালো খেলবে তখন আপনি খারাপ দিকগুলো ধরে ধরবেন, যে এটা খারাপ করছে, এটা খারাপ করছে। তখন হচ্ছে কি, I know the team has won, but still they could have done better. আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন আবনি ক্লাবে ফুটবল খেলতাম 5 গোলে জিতছি, সকালে বলে 7টার সময় প্র্যাকটিসে আসো, কেন? ইউ শুড হ্যাভ স্কোর 10 গোলস, 10 গোল করা উচিত ছিল, 5 গোল করছো বিকজ ইউ রিল্যাক্স। হ্যাঁ, তারপরের দিন 10 গোলে জিতছি, করছো তোমাদের আরো বেশি গোলে জিতে হবে। এইভাবে আমাদের এক্সাম্পল দিচ্ছে বিরাট। কিন্তু যেদিন খেলা ড্র করতাম তারপরের দিন আমাদের প্র্যাকটিস, বিরাট পরের দিন কিন্তু নো প্র্যাকটিস, go and have good time because I gave you rest, because we draw, but bad luck, we have missed few chances, doesn't matter, but পানিশমেন্ট দিত না। কিন্তু খেলা যদি 5 গোলে জিতার পরেও পানিশমেন্ট পেতাম, বিকজ যেটা আরো বেশি গোলে জিতা উচিত ছিল। যাই হোক, এই ধরনের মেন্টালিটি আমাদের থাকতে হবে। আমাদের মনে হয় আমাদের এখন ক্রাউডদেরও কিন্তু এই মেন্টালিটি গ্রো করছে। আর নিজের দেশে যখন নিজের টিম যখন খেলবে, ক্রাউড অলওয়েজ গোইং টু চিয়ার ফর ইয়োর ওন টিম। এটা ইংল্যান্ডও জানে, বাংলাদেশের প্লেয়ারও জানে। এটা খুব সাধারণত এটা খুব কম হয় যে অন্য দেশের, বাংলাদেশের ক্রাউডরা কিন্তু বেশি ইনভলভ থাকে, দে ফলো এভরিথিং। তারপরে ওই খেলায় কি হচ্ছে, টিভিতে কি ডিসিশন হচ্ছে, ওইটা দেখে তারা বলে দিতে পারে এই ব্যাটসম্যান ইজ নট আউট, যখন রিভিউ চাওয়া হয়। তো এত ক্রাউডরা কিন্তু অনেক কিছু শিখে গেছে। তো এইগুলো কিন্তু দিজ আর গুড সাইন। হ্যাঁ, এখন ক্রিকেটের কথা বলতেছেন, ক্রিকেট বাংলাদেশ কিন্তু, আমি তো আগে বসে গ্রাফিকে দিয়ে আপনি যদি দেখেন, ইট ইজ গোয়িং আপ। এখন ওয়ানডেতে যাই হোক, আজকে খেলা যেই রেজাল্ট হোক, হোয়াট এভার ইট ইজ, এখন এরপরে আমাদের টেস্ট ম্যাচ, এখন বোঝা যাবে লঙ্গার ভার্সন খেলায় এই প্লেয়ারেই খেলবে, ধরেন 2-1টা চেঞ্জ হতে পারে, হাউ উই চেঞ্জ আওয়ার ওয়ে অফ প্লেইং ক্রিকেট। তখনই আমরা বুঝতে পারবো হাউ ম্যাচিউর দে বিকাম আফটার 120-20 50 ওভার্স গেম অ্যান্ড দেন প্লেইং 5 days of টেস্ট ম্যাচ। দ্যাট ইজ এ রিয়েল ক্রিকেট। ওইখানে আমরা কি পারফর্ম করি। হ্যাঁ, ইসলাক ভাই আমাকে একটু বলেন যে এই ইংল্যান্ড টিমের এগেইনস্টে আমাদের যে ব্যাটসম্যানদের কিছু ছিল, যারা প্রথম সারির যে ব্যাটসম্যানগুলো, তারা কেউ রান পাচ্ছিল না, দেখা গেলো একজন রান করছে, বাকিগুলো পাচ্ছে না। আজকে কিন্তু দেখেন, যদি আপনি ওই রুমগুলো দেখেন, তো প্রথম ইয়েটা তো একদম দাঁড়া করায় দিয়ে গেছে। ফার্স্ট উইকেট পার্টনারশিপটা অসাধারণ একটা পার্টনারশিপ, 80 হ্যাঁ, কায়েসান তামিম, মানে এটা মানে ভাবাই যায় না। মানে যদি আপনি ওই কনটেক্সটে বলেন চমৎকার, কিন্তু তারপরে দেখা গেল যে কিছু জায়গায় কোনো জায়গায় ল্যাপসেস। তার মানে হলো যে আমাদের যারা প্রথম 6টা ভালো ইয়ার জন্য, তারা সবসময়ের জন্য 10-20ও ক্লিক করছে না, একদম মানে দেখো 3-4-এ চলে যাচ্ছে। কিন্তু আজকে দেখলাম যে প্রথম 3টাই কিন্তু 40+-এ যদি আপনি বলেন খালি মাহমুদুল্লাহ খালি ইয়ে করেন, সাকিব দুজন করেন, কিন্তু বাকি 5জন কিন্তু তারা রানের মধ্যে ছিল। এবং তারপর কিন্তু এই ম্যাচে এইরকম জায়গাতে কিন্তু কেউ ভাবতে পারেনি এই যে 277 স্কোর, এইটা একটা। তো সেদিক থেকে কি বলবেন যে এই 2টা ম্যাচের পরে বাংলাদেশ এর ব্যাটিং ইয়াটাকে একটু হলেও তারা নিজেদেরকে মনে করছে যে না, এই জায়গাগুলোতে আমাদের আরো। দেখেন, সিরিজ ইভেন বিফোর দি আফগানিস্তান সিরিজ, আমি কয়েকটা প্রোগ্রাম একটা কথা বলেছিলাম যে এই টিমটাকে রিগ্রুপ করতে হবে। রিগ্রুপ করতে যত তাড়াতাড়ি পারে তত ভালো, কারণ আমরা আফগানিস্তানের সাথে খেলেছি, ওই যে সে ইন্ডিয়ার সাথে ওই টি20 পরে আর কোনো টেস্ট নেশনের সাথে কিন্তু আমরা খেলিনি। ইয়েস, বিপিএল এবং এই কয়েকটা খেলা। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে একটা উইনিং টিম, বাংলাদেশ কিন্তু উইনিং টিম, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সরা কন্ট্রিবিউট করছে, প্লেয়ার টিম ওয়াইজ কনফিডেন্স স্কাই হাই, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের। তো যখন হঠাৎ করে ইউ আর প্লেইং টু ভেরি ক্রুশাল সিরিজ, এবং দেখেন আফগানিস্তানের এগেন্স্টে কিন্তু প্রেশার ওয়াজ মোর অন বাংলাদেশ। ইট ওয়াজ এ গুড ডিসিশন যে বোর্ড ইংল্যান্ডের এগেনস্টে খেলার আগে বিরুদ্ধে তার আগে আফগানিস্তান টিমকে নিয়ে এসছে। ওয়াই? বিকজ টু গেট ব্যাক ইন টু দ্য গ্রুভ, এটাই মূলত, এবং আফগানিস্তান ওয়াজ অ্যাভেলেবল। সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যে যেহেতু দিস টিম ইজ নাও কনফিডেন্ট টিম, কোয়েশ্চেন ছিল হাউ কুইক ইউ ক্যান রিগ্রুপ। তো সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি আফগানিস্তানের সাথে। প্রথম খেলাটাতে দেখেন আমরা হারতে হারতে কিন্তু জিতে গেছি। দ্যাট ওয়াজ অল বিকজ উই ওয়ার ইন আ উইনিং মোমেন্টাম। পরের খেলাটাও কিন্তু আমাদের হারার খেলা, জেতা খেলা, উই লস। থার্ড ম্যাচ আউটক্লাসড আফগানিস্তান।
ফার্স্ট ম্যাচ এগেনস্ট ইংল্যান্ড যেটা খেলে আমরা হেরে গেলাম। বললো যে দানিশ আসলে নিয়ম অনুযায়ী আমাদের প্রথম দুটো ম্যাচ জিতে তো সিরিজই আমাদের হয়ে গেছিল। হ্যাঁ, তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে প্লেয়ারদের মধ্যে ইন্টারাকশনটা ভালো, নিশ্চয়ই ড্রেসিং রুমে কিংবা কোচ কিংবা সবার সাথে যে একটা মানে থিঙ্কিং পজিটিভ, সবকিছুই হচ্ছে কিন্তু ইটস অল অ্যাবাউট থিঙ্কিং পজিটিভ, এবং সেটারই রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা। ডাজন্ট রিয়েলি ম্যাটার খেলা আজকে আমরা হারি কিংবা জিতি। হোয়াট উই আর ডুইং ইজ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, আমরা উই আর লার্নিং। আমার কথা হচ্ছে যে আমরা লেটস ফরগেট অ্যাবাউট র্যাঙ্কিং, লেটস ফরগেট অ্যাবাউট আমরা 6টা সিরিজ পরপর জিতছি কিংবা 7, আমরা লার্নিং কার্ভটা কি? বাদশা ভাই যেটা বললো যে আমাদের ইয়েটা হচ্ছে আপওয়ার্ড, গ্রাফ ইজ ইন্ডিকেটিং আপওয়ার্ড। সেটার যেটা মানে বললো যে নাকি আমরা যখন আলাপ করছিলাম যে অ্যাট অল টাইমস উই মাস্ট থিঙ্ক অফ একটা সাস্টেনেবিলিটির এখানে ব্যাপার স্যাপার আছে। শুধু আমরা জিতলেই আমরা টিমকে আমরা সাপোর্ট করব, হারার সময়ও সেটা ওনারাই দেখেছেন যে 29টা ম্যাচ কনসেকিউটিভলি তারা হেরেছে। ইউ হ্যাভ নেভার লস্ট কনফিডেন্স ইন দ্য টিম। বাদশা ভাইয়ের একটা কথা ইটস অলসো ভেরি ভ্যালুয়েবল যে আমি শুধু জিততে গেলেই you must criticize when you are also winning, so that you stay level headed, so that আমার যে জেতার সময় কিন্তু আমি কিন্তু ভুল করছি, জিতছি ঠিক আছে, আমরা একটা উইনিং স্প্রিতে আছি, উইনিং মোমেন্টামে আছি, বাট নট দ্যাট আমরা ভুল করছি না। সেই সব জায়গায় হচ্ছে গিয়ে দ্যাট ইজ when you realize that you are doing the mistakes, at all times be focused. It's all about being focused. আমার মনে হয় যে this team at this point in time is focused. কাজ স্যার আমার ইয়াটা যেটা যেমন দেশের মাটিতে আমাদের যে খেলাগুলো হয়েছে, খালি অস্ট্রেলিয়া বাকি আছে, মানে যদি আপনি ওই কন্টেস্টে দেখেন তাদের আসা কথা ছিল, তারা আসেনি। এটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু একটা মেসেজ যে বাংলাদেশে খেলতে গেলে কিন্তু তোমাদেরকে ইউ হ্যাভ টু ফাইট, অ্যান্ড তুমি বেঁচে আসবে না মরে আসবা। হ্যাঁ, ওই সিচুয়েশন বাংলাদেশ যদি খারাপ খেলে ফেলে হয়তো বা তোমরা বেঁচে আসবা, নাহলে বাংলাদেশ ভালো খেলে ফেললে, তাদের যোগ্যতা অনুযায়ী খেলে ফেললে কিন্তু বাংলাদেশ তোমাকে ছাড়বে না। এরকম একটা মেসেজ তো প্রতিটা সিরিজেই গত 2 বছর ধরে কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে গেছে। তার মানে যে দয়াতে না, হঠাৎ করে না, অস্বাভাবিক খেলা খেলে হচ্ছে না, আমাদের নর্মাল খেলা খেলেই হচ্ছে। তা তো অবশ্যই। এই জিনিসটা এর আগে ছিল, ধরেন আপনি এই ওয়েস্ট ইন্ডিজের যে কোনো দল খেলতে গেলে যাওয়ার আগে কিন্তু চিন্তাটা থাকতো যে 3-0 হয়ে আসবে, ও মানে ব্ল্যাক ওয়াশ হয়ে আসবে। খালি তাই না, ওখানে যার ক্যারিয়ার হতো তো সে জানতো যে হয় সে মরে যাবে আর নাহলে সে ডেবিউট্যান্ট যারা। রাইট, এবং অস্ট্রেলিয়াও তাই। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেট ব্রিসবেন, আপনি পার্থ, যে উইকেটগুলি ফাস্টেস্ট উইকেটদের মধ্যে একটি ছিল, সেখানে খুব বড় চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। সো বাংলাদেশের কনসেপ্টটা একটু অন্যরকম ভাবে চলে এসেছে যে এখানে আসলে আপনি একটু স্টিকি উইকেটে খেলবেন, একটু টার্নিং উইকেটে খেলবেন, বল দেরিতে ব্যাটে আসবে, কন্ডিশনের সাথে আপনি কিভাবে অ্যাডাপ্টেড হবেন, প্রচন্ড গরম, সুইটিং হবে, সবকিছু মিলে কিন্তু চ্যালেঞ্জিং। সেই সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর বিষয়টা হলো যে আপনি এখানে বাংলাদেশের লেফট আর্ম স্পিন কিভাবে সামলাবেন। সো এটা কিন্তু অনেক বড় একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। সো আমার মনে হয় যে এই ব্র্যান্ডটা আমাদের ধরে রাখা উচিত। এবং আপনি যদি বলেন যে ইংল্যান্ডের সাথে যে আমরা যে দলটি তৈরি, মানে আপনার যে উইকেটে খেলেছি, সেই উইকেটই মানে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আপনি প্রথম ম্যাচটি দেখুন, আমরা কিন্তু খেলেছি একদম স্পোর্টিং উইকেটে। আপনি দ্বিতীয় ম্যাচ যেটি ছিল সেটি কিন্তু আমাদের চিরাচরিত পরিচিত উইকেট, স্টিকি উইকেট, বল দেরিতে আসে, টার্ন করছে, টার্ন হয়তো অত ভিসিয়াসলি টার্ন করছে না, কিন্তু আপনি তারপরে স্পিনাররা বেশ ভালো সহায়তা পেয়েছেন, আমরা সেই ম্যাচ জিতেছি। আর আজকের উইকেটটি যেটি চিটংয়ে খেলা হচ্ছে, সেটি আপনি 48 ঘন্টার বেশি উইকেট ঢাকা ছিল, এবং সেখানে আমরা ধারণাই করেছিলাম যে এই উইকেটটিও কিন্তু হবে আমাদের চিরাচরিত যেরকম ভাবে পরিচিত উইকেট, সেই উইকেট যেখানে বল দেরিতে আসবে, স্পিনাররা একটু সহায়তা পাবেন, পেয়েছেন, কিন্তু সেটা শুধুমাত্র ফার্স্ট ইনিংসে। কিন্তু যখন ইংল্যান্ড ব্যাট করছিল তখন কিন্তু উইকেট বিকাম সো ইজি টু ব্যাট, বল কিন্তু খুব সহজে উইকেটে আসছে, ব্যাটে আসছে, আপনি রান নিতে পারতেছেন, সেরকম ভাবে টার্নও বোলাররা করতে পারছেন না। আমাদের কোনো স্পিনার, আমার প্রশ্নটা হলো সেটাই যে আপনি নিজের দেশে যখন খেলবেন তখন উইকেটের যে সুবিধা, সেই সুবিধাটা আপনি কেন 100% কাজে লাগাবেন না? সেটা অবশ্যই 100% কাজে লাগাতে হবে। আপনি স্পোর্টিং উইকেট তৈরি করবেন যখন জাতীয় লিগ খেলবেন, কিন্তু আপনি যখন বিদেশি কোনো ক্রিকেটারের দলের বিরুদ্ধে খেলবেন তখন যেখানে আপনার শক্তি বেশি সেই শক্তিটা আপনার বেশি মনোনিবেশ করা উচিত। একটা ছোট্ট উদাহরণ দেই, অস্ট্রেলিয়া এই শ্রীলঙ্কার যে সর্বসাম্প্রতিক যে ম্যাচটি খেলেছে নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, দুঃখিত, অস্ট্রেলিয়ার সাথে, সেখানে অস্ট্রেলিয়াকে তারা 3-0 হারিয়েছে টেস্টে। আপনি 3টি ম্যাচেরই উইকেট দেখেন, সেই 3টি টেস্ট ম্যাচের উইকেট কিন্তু একদম তারা মানে টার্নিং উইকেট তৈরি করেছে, টেইলর মেড টার্নিং উইকেট তৈরি করেছে, কারণ সেখানে তাদের শক্তিটা সবচেয়ে বেশি ছিল।
ঠিক একই রকম ভাবে আপনি যখন নিউজিল্যান্ডে বাংলাদেশের পরের সিরিজ খেলতে যাবে, নিউজিল্যান্ড নিশ্চয়ই আপনার জন্য মিরপুরের উইকেট বা চিরঙের উইকেটের মতো এরকম স্পিন সহায়ক উইকেট বানাবে না, তারা কিন্তু তাদের মতো উইকেট বানাবে। সো তাদের শক্তিও সেখানে। আমি মনে করি যে এখন বিদেশিদের দলের বিরুদ্ধে বাংলাদেশ যখন খেলবে, সেখানে বাংলাদেশের শক্তিটা যেখানে, সেই শক্তিটুকু পুরোটুকু প্রয়োগ করা উচিত। এবং আপনি দেখে থাকবেন যে আমরা যে 6টি সিরিজ জিতেছি তা না, সেখানে কিন্তু আমরা আমাদের এই শক্তিটা ইউজ করেই কিন্তু জিতেছি। এবং সেখানে কিন্তু আমাদের ক্রিকেটের ব্র্যান্ড যেটি ছিল সেটি হলো যে লেফট আর্ম স্পিনার, 3 জন লেফট আর্ম স্পিনার আটাকে। বাংলাদেশে যখনই দুই প্রান্ত থেকে দুটো লেফট আর্ম স্পিনার আসতো, তখন কিন্তু ব্যাটসম্যান সেই যতই বাঘা ব্যাটসম্যান হোক না কেন, তার কিন্তু কাপাকাপি শুরু হয়ে যেত। সো এই জিনিসগুলি কিন্তু আমাদের মানে ক্রিকেটের ব্র্যান্ড আইটেমের মতো করতে হবে, যে আমাদের নিজস্ব একটা পরিচিত, এটা আমাদের পরিচয়, এই জিনিসটা আমাদের পরিচয়। এই পরিচয়টুকু পুরো ক্রিকেট দলের তৈরি করতে হবে, এবং আমার মনে হয় যে এইটি তৈরি করার এখন সময় চলে এসেছে। আচ্ছা ভাই, স্পিন আমাদের লেগ স্পিনারের কি অবস্থা এখন? আমি তো দেখছি লেগ স্পিনার, আমি ওই জানি না what happened to him. Most probably he has lost his confidence or what, I don't know. আর সবাই বোধহয় বেশি তাকে প্রেশার দিচ্ছে। I don't know. আমি ওর সম্বন্ধে অত, জুবাইরের সম্বন্ধে অত আইডিয়া আমার নাই, কেন সে আগাচ্ছে না অথবা অপরচুনিটি পাচ্ছে না। বাট আমার কথা হচ্ছে, দেখেন এত কথা বললো স্পিনারের সম্বন্ধে, আমাদের কিন্তু আমি অনেকগুলো কথা তার আমি একমত হলাম, কিন্তু এমন একটা সময় আসবে যখন এই তাসকিনের মতো বোলার, এখন তাসকিনের মতো বোলার যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনাকে উইকেটটা একটু স্পোর্টিং করতেই হবে। এখন জাতীয় লিগে করলেও ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি সবসময়, বিকজ আপনাকে বাইরে গেলে আপনাকে ফাস্ট বোলার দিয়ে ম্যাচ জিততে হবে। বাট আমাদের কাছে একটা উইপেন আছে সাকিব, যে ধরনের উইকেট হোক, হি ইজ গোইং টু গেট উইকেট, হি ইজ এ ওয়ার্ল্ড ক্লাস বোলার। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচে যদি আমরা বাইরে, আমাদের দেশের বাইরে যদি যখন খেলতে যাব, তখন আমাদেরকে তাসকিনের মতো বোলারই দরকার, রুবেলের মতো ফাস্ট বোলার দরকার হবে। আলামিন দ্য গাই হু ক্যান বোল স্ট্রেট অ্যান্ড কুইক, একটু বল মুভ করে দেবে, এই ধরনের উইকেট। এখন কথা হচ্ছে এই ধরনের উইকেট আপনি যদি না দেন, তাহলে কি হবে, আপনার যেসব বোলার দুই একটা উঠতি থাকবে, সেগুলো জোরে করতে যায় তাদের কোমর টোমরও ভেঙে ফেলবে। আর এমনিও এদের নিউট্রিশন লেভেল অ্যাট দ্য বিগিনিং খুব খারাপ ছিল, এখন নয়, দে আর স্টার্ট ইটিং, যেটা কোচ যেভাবে সাজেস্ট করে, যারা নিউট্রিশনিস্ট আছে, যারা এইসব খাওয়া দাওয়ার ইয়ে করে, এখন দে আর চেঞ্জিং দেয়ার ফুড হ্যাবিট। আগে তো মাশরাফি ভাত না পেলে একবেলা খুব রাগ করতো, এখন আর মাশরাফি বুঝছে যে না, আমাকে আমার ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। তো এগুলো অনেক দিক আমাদের কিন্তু বিবেচনা করতে হবে। এখন উইকেট স্পোর্টিং, এটা আমাদের উইকেটটা কিন্তু সব চিরুতের সব একই রকম উইকেট। চিটাঙের উইকেটটা প্রথমে যে ধরনের উইকেটটা, অ্যাকচুয়ালি এতক্ষণ ঢাকা থাকাতে পিচ ঘামছে, বল থেমে আসতেছিল, টার্ন করতেছিল, বাট পরের দিকে ওস পড়াতে, ঠান্ডা হওয়াতে দ্য উইকেট ইজ বিকাম ইজিয়ার ফর দ্য ব্যাটসম্যান টু প্লে। যদি ইংল্যান্ড আমাদের জায়গায়, বাংলাদেশ যখন ব্যাটিং করছে, তখন যদি ইংল্যান্ড ব্যাটিং করতো, আই ডাউট যে তারা 200 করতে পারতো কিনা। সেই জায়গায় আমরা উই স্কোর 277। মানে আমি যেভাবে দেখি, আমার চোখ যেভাবে দেখছে, মেবি আই এম নট, আই মাইট বি রং, আমি বলি না যে আমি 100% রাইট। এখন তো তারা খুব ভালো উইকেটে ব্যাট করতেছে, দ্য বল ইজ কামিং টু দ্য ব্যাট। বাট ক্রিকেট কিন্তু যত কিছু বলেন, আমাদের টিমটা জেল হয়েছে, প্লেয়াররা এক একজনকে রেসপেক্ট করতে শিখছে, ভালো কোচিং স্টাফ আছে, প্লেয়াররা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের যে ধরনের স্ট্রেংথ দরকার, দে আর ওয়ার্কিং অন দ্যাট। ফুড হ্যাবিট তো আমি বললাম একটু আগে চেঞ্জ করছে। বাট হোপ ফর দ্য বেস্ট। বেশি আশা করা ঠিক না, আমরা কিন্তু আগাচ্ছি কিন্তু স্টেপ বাই স্টেপ, লেট ইট গো দ্যাট ওয়ে। আর পরের জন্ম যেগুলো প্লেয়ার আসবে, সেগুলোকে আমাদেরকে আরো শক্তভাবে তৈরি করতে হবে, সেগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমার মনে হয় সেদিক দিকে বোর্ড খেয়াল রাখতেছে। যাই হোক, আই উইশ দেম অল দ্য বেস্ট। অ্যান্ড যারা ভবিষ্যতে বাংলাদেশ টিমে খেলবে, তাদের জন্য আমার একটা ইয়ে থাকবে, if you want to play this cricket, you have to be focused. একটু আগে ইশতিয়াক যে কথা বললো, ফোকাস, ডিসিপ্লিন, তারপরে ফুড হ্যাবিটস, অনেকগুলো জিনিস আছে, এগুলো চেঞ্জ করতে হবে এবং সাবধান হতে হবে। রাস্তাঘাটে চলাটা, আজকাল দেখেন না রাস্তাঘাটে লোকজন কিভাবে, ওই ডিসিপ্লিন নাই না রাস্তাঘাটে, সেই ডিসিপ্লিন যেন না ঢোকে তারা, তাদের ডিসিপ্লিন লাইফ ডিফারেন্ট হওয়া উচিত টু প্লে ফর বাংলাদেশ টিম। আপনি ইশতিয়াক যদি কি ওয়ান্ট টু অ্যাড? ইশতিয়াক আমি বলবো, লেগ স্পিন নিয়ে আমাদের যে লেগ স্পিনারদের নিয়ে আমার কাছে মনে হচ্ছে এখন একটা ঘাটতি আছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের যে রিলিজ স্পিনার নাই। লেগ স্পিনার একমাত্র যে of some class, of some quality was জুবাইর হোসেন। জুবাইর হোসেন তো ডোমেস্টিকই ওকে খেলায় না, তো একটা বোলারের কনফিডেন্স কোথেকে আসবে? এই সিজনটা শুরু করলো একটা 6 উইকেট দিয়ে, তারপর মনে হয় ডাউন দ্য লাইন কোনো একটা খেলায় 4 উইকেট পেলো,
আদারওয়াইজ তাকে তো খেলানোই হয় না। গেল বছর তো তাকে হি ওয়াজ নোওয়্যার, এবছর তো তাও তাকে খেলিয়েছি। তো এখানে আমার মনে হয় যে এটা ঐশ্বিক কালচারটা আমাদের এখনো আসে নাই। প্লাস লেগ স্পিন বোলিং ইজ এ ডিফারেন্ট আর্ট অল টুগেদার। হ্যাঁ, বোর্ডের এবার আমাদের পুরনো এক্স ক্রিকেটার ওমর খালিদ রুমি এবং কয়েকজনকে স্পিন ডিপার্টমেন্ট দেখতে বলা হয়েছে। সময় লাগে, বাট উইকেটটাও সেরকম তৈরি করতে হয় এবং ক্লাবসদেরকে, অফিশিয়ালসদেরকে এবং ক্লাব যারা ক্যাপ্টেন, দে শুড থিঙ্ক আউট অফ দ্য বক্স কিংবা গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। এখানে আমি খেলাবো না বিকজ কিংবা টিম ম্যানেজমেন্টে যারা আছে লেগ স্পিনার খেলানোর, এবং কোয়ালিটি লেগ স্পিনার তো এরকম আই ডাউট ইফ উই হ্যাভ টু মেনি। জুবাইর হোসেন ইজ দি অনলি লেগ স্পিনার যার কথা আমরা বলি, তাকেই কিন্তু আমরা করিনি। দেখেন আফগানিস্তানের মতো একটা টিম, আউট অফ নোওয়্যার দে হ্যাভ টু, একটা তো যে ওয়ার্ল্ড ক্লাস রশিদ খান। আমার তো মনে হয় যে আগামীতে আমরা যেরকম মুস্তাফিজ নিয়ে কথাবার্তা বলি, আপনি দেখবেন আগামীতে এই রশিদ খানকে নিয়ে কিন্তু সেই ধরনের একটা সে আলোড়ন সৃষ্টি করবে এবং হি উইল বি টকড অ্যাবাউট। এবং দেখবেন আপনি দুনিয়ার যেখানে আপনার সেই টি-20 খেলা হয়, হি উইল বি দেয়ার। কাউন্টি, আমার মনে হয় কাউন্টিতেও সে হয়তো বা অফার টফার পেয়েছে কিংবা সামনে পাবে, কারণ তাকে খেলানো হচ্ছে। বোলার ইজ বিং গিভেন দি কনফিডেন্স। আমাদের এখনো সেই টিম ম্যানেজমেন্ট, হাতুরা সিং এর সাথে মনে হয় লাস্ট যে সিলেক্টর ছিল সেখানে একটা, ইফ আই এম নট মিস্টেকেন, হাতুরা সিং এ চাচ্ছিল তাকে খেলাতে, কিন্তু somehow the other, some selector or the other or the think tanks, they were not too keen. তো যেই জন্য দেখা যাচ্ছে যে জুবাইরকে নিয়েই কথা বলছি, আর তো এখানে কেউ নাই। তো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় যে আলাদাভাবে যদি বোর্ড ফোকাস করে, স্পেশালিস্ট কোনো একটা লেগ স্পিনার যদি বাইরে থেকে আনা হয়, সামওয়ান লাইক সে আব্দুল কাদের আর মুশতাক আহমদ আর শেন ওয়ার্ন তো আসবেই না। ইন্ডিয়াতেও ওরকম কোনো লেগ স্পিনার আমরা দেখি নাই। সো দি অনলি নেমস লেফট যেটা আমি বললাম আপনাকে, আব্দুল কাদের আর মুশতাক আহমদ আর কি আছে, আই ডোন্ট নো। সো এই ধরনের স্পেশাল স্পিনার ছেলেই পাবে না যে লেগ স্পিন করে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, তুমি প্রত্যেকটা ডিভিশনের খেলা দেখো না, হি ইজ গোইং টু বেয়ার মি আউট। না, আমি এই বিষয়ে সবচেয়ে আগে এইটা বলি যে আমি জিজ্ঞেস করেছিলাম এবারে আফগানিস্তান সিরিজের সময় রশিদ খানকে আমাদের দলের ক্রিকেটাররা খেলতে পারেন না কেন। আমাকে কয়েকজন ক্রিকেটার মানে একদম সরাসরি স্বীকার করেছেন যে এই নেটে, তারা প্র্যাকটিস নেটে যে ধরনের লেগ স্পিনারদেরকে মোকাবেলা করেন তার তুলনায় অনেক দক্ষ লেগ স্পিনার রশিদ খান। এটা তারা অনেকে স্বীকার করেছেন এবং এটি কিন্তু বাস্তবতা। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে বারবার শুনি যে পেস বোলারদের খুঁজে বের করা হবে, যে পেস বোলিং ক্যাম্প করা হচ্ছে, আপনি ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং ক্যাম্প করা হচ্ছে, কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে লেগ স্পিনারদের জন্য আলাদা একটা ক্যাম্প করা হচ্ছে বা লেগ স্পিনারকে খোঁজা হচ্ছে? স্পিনারদেরই খোঁজা হচ্ছে না, স্পিনারদেরকে খোঁজা হচ্ছে না। তো সো আমার মনে হয় যে এই সময়টুকু এখন চলে এসেছে। আপনি যদি এই প্লেয়ারদেরকে খুঁজে, হয়তো অবশ্যই প্রতিভার অভাব নেই বাংলাদেশে, আমি তো বলবো এটা, এত লোক ক্রিকেট খেলেন, আপনি এখান থেকে নিশ্চিতভাবে বের করে নিয়ে আসতে পারবেন। তবে সেটার জন্য একটা আলাদা ক্যাম্প করতে হবে এবং এই ক্যাম্প এবং সেই তাগিদটা দিতে হবে যে আপনাকে ম্যাচ জিততে হলে একটা বৈচিত্র্যময় বোলিং অ্যাটাক যদি করতে হয় তাহলে সেখানে অবশ্যই একজন লেগ স্পিনার রাখতে হবে। আফগানিস্তানের মতো মাত্র এত যুদ্ধবিধ্বস্ত একটা দেশে যখন এরকম লেগ স্পিনার থাকতে পারে, ওয়াই নট ইন বাংলাদেশ, যেখানে এত খেলা হচ্ছে, আমি একটু অ্যাড করতে পারি। এখন যদি কেউ যদি লেগ স্পিন না করে কোথায় পাবেন আপনি আমাকে বলেন। আমি তো এই জন্য বললাম যে ইউ বেয়ার মি আউট, যে আপনার কোনো টিমে আপনি একটা রাইট আর্ম লেগ স্পিনার পাবেন না। সব টিমে আইদার লেফট আর্ম আর নাইলে রাইট আর্ম। আপনি লেগ স্পিনার নাই, কোনো টিমেই নাই। তা আপনি এখন প্লেয়ার পাবেন কোথা থেকে আমাকে বলেন, একটা লেগ স্পিনার কোথায় পাবেন যদি কেউ লেগ স্পিন করতে না চায়? এখন এই ইয়াঙ্গার জেনারেশনকে বুঝাইতে হবে তোমাদের যদি ট্যালেন্ট থাকে ট্রাই টু ডু দ্যাট। এটা কিন্তু করতে গেলে কিন্তু অনেক কিছু প্র্যাকটিস করতে হয়। এটা উল্টা দিকে হাত ঘুরাইতে হয়। 4 উইকেটে জিতলো, সিরিজ জিতলো, যাই হোক, কংগ্রেচুলেশন টু দ্যাম। যাই হোক, আমাদের ব্যাপার নাথিং টু লুজ। আমাদের এই সিরিজটা অ্যাকচুয়ালি আমাদেরই জিতার কথা ছিল। ব্যাড লাক যে প্রথম ম্যাচটা হেরে গেলাম, জিতা ম্যাচ, নাহলে আমাদের এত আর কষ্ট করতে হতো না। যাই হোক, তো লেগ স্পিনারের কথায় যখন আসলাম,
তো যদি বোলিং না করে তো কোথায় পাবা? সিরিজ জিতলো ইংল্যান্ড 4 উইকেটে। ওইটাই আমি বলছিলাম, যেটা প্রথম ম্যাচ তো আমাদের মনে করেন যে জেতা ম্যাচটা আমরা ফেলে দিয়েছি। ভুলটা সেখানেই হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং বাদশা ভাই যেটা বললো যে আসলে বেসিক্যালি যদি বলেন যে ঠিক জায়গাতে যদি থাকেন তাহলে আমাদের এই সিরিজ, ওইটা এই সিরিজ প্রথম দুটোতেই হয়ে যাওয়ার কথা। 3 নম্বরে জেতা হারার থেকে বেশিটা হচ্ছে একটা হচ্ছে যে মেনে নিতে হবে যে ইংল্যান্ড হয়তোবা তাদের ফুল স্ট্রেংথ নিয়ে খেলতে আসেনি, বাট ইংল্যান্ড ইজ অলসো ওয়ার্ল্ড ক্লাস সাইড এট দিস পয়েন্ট ইন টাইম। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ডে সাইডস, বিকজ এই 1 বছর আগেকার যে ইংল্যান্ড টিম যেটাকে আমরা অ্যাডলেড হারিয়েছি আর এখনকার ইংল্যান্ড টিম কিন্তু আকাশ পাতাল তফাৎ। দে আর কমপ্লিটলি ট্রান্সফর্মড অ্যাগ্রেসিভ টিম। ভালো টিমের সাথে ভালো খেলেছে বাংলাদেশ। উই মাস্ট বি হ্যাপি যে দেখেন প্রথম খেলাটা কিন্তু আমাদের জেতা খেলা। ইংল্যান্ড কিন্তু খেলে যাচ্ছে, কিন্তু ক্রমাগত খেলে যাচ্ছে। আমরা কিন্তু ওই আফগানিস্তানের পরে তারপরে ফার্স্ট ম্যাচ ওয়াজ अगेंस्ट ইংল্যান্ড, উই অলমোস্ট বিট দেম। সি আমরা যদি রেগুলারলি যদি আমরা আমাদের ফিক্সচার্স থাকে তাহলে ইমপ্রুভমেন্টের ধারা আমরা আরো দেখতে পারতাম, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা আরো দেখতে পারতাম। আমরা কিন্তু এখনো রিয়েল টাইম কিন্তু টেস্টেড হয়নি, এই জন্য আমরা সব কিন্তু খেলছি দেশের মাটিতে। এবং ক্যাসার একটা খুব মূল্যবান কথা বলেছে যে আমরা এখানে আমাদেরকে করা উচিত নিজের অ্যাডভান্টেজ অনুযায়ী, আমাদের স্ট্রেংথ অনুযায়ী উই শুড প্রিপেয়ার উইকেটস। এখন পর্যন্ত ইন্ডিয়া কিন্তু তাই উইকেট তৈরি করছে। এই যে নিউজিল্যান্ডের এগেইনস্টে যে খেললো, আপনি অশ্বিন সবাই বেশি উইকেট পাচ্ছে, প্রত্যেকের নিজের কিন্তু শ্রীলঙ্কা আমরা সেটা করিনি। এটা একদিক দিয়ে পজিটিভ যে আমরা স্পোর্টিং উইকেটে ফাস্ট বোলিং আমরা ভালো খেলেছি এবং জিতেছি, which to certain extent gives me the feeling যে আমরা যদি বাইরে যাই, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডে যাই, আমাদের হাতে খুব একটা বেগ পেতে হবে না, কিংবা আমরা ভালো খেলবো, সেটা আমরা কিন্তু দেখিয়েছি। আমরা অস্ট্রেলিয়াতে খেলে কিন্তু দেখিয়েছি that we can beat good them in their own backyard also। তো সেটা কিন্তু এই কৃতিত্ব আমাদের কেউ কেড়ে নিতে পারবে না। We are also good abroad। না ইশাক, আমি একটা জিনিস অ্যাড করি। তুমি খালি টেস্ট ম্যাচের উইকেটগুলো তুমি নিয়ে কথা বলতেছো। Look at the one-day wicket. One-day wicket is not much of a difference. তুমি ওয়ানডেতে দেখো অস্ট্রেলিয়া has won the series against Sri Lanka। টেস্টের উইকেটটা হচ্ছে প্রবলেম। টেস্ট উইকেটটা আমাদের বোলিং স্ট্রেংথ অনুযায়ী আমাদের উইকেট বানানো উচিত। আমরা যতগুলো এখন কথা বললাম, যতগুলো উইকেট আমরা কথা বললাম, যেরকম ইন্ডিয়া এখন নিউজিল্যান্ডের সাথে গেল, সবগুলো উইকেট একই রকম। শ্রীলঙ্কা মানে ইটস এ টার্নিং ট্র্যাক। বাট আচ্ছা, ইফ ইউ এগ্রি উইথ মি অর নট, আমরা টেস্ট উইকেটে উইকেট যেরকমই বানাই না কেন, আমাদেরকে ফিট, উই হ্যাভ টু হ্যাভ 5 ফিট এক্সট্রিমলি ফিট ফাস্ট বোলার্স, যে নাকি আপনার 5টা দিন সাস্টেন তো শুধু করতে, বা শুধু তাই না, ইউর ফিট ফর দ্য নেক্সট টেস্ট অলসো। আমরা প্রতিটা দিন উই আর, কেন জানি মনে হয় যে বোলার উইল ব্রেক ডাউন, এই 5 দিন টেস্ট ক্রিকেট খেলার জন্য যে আপনাকে ফিট 100% ফিট, এই যে তাসকিন বলেন, রুবেল বলেন, যারা আছে, হাউ আর উই কনফিডেন্ট যে তাদেরকে আমরা টেস্ট ম্যাচ খেলাতে পারবো? এখনো কিন্তু না, তাসকিন তো আপনি টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট না। আপনি মাশরাফি খেলছেন ওয়ানডে, কিন্তু তিনি তো টেস্ট ম্যাচ খেলেন না, বা টেস্ট ম্যাচের জন্য ফিটনেস নাই। সেটি আমি একমত একদম পুরো ইস্তেক ভাইয়ের সাথে যে আপনি টেস্ট ম্যাচের জন্য আলাদা ফিটনেস একটা দরকার আপনার, যে ফিটনেস এবং যে টেম্পারমেন্ট কিন্তু অনেক শক্তিশালী। আমি ফিরি একটু এই সিরিজ জয়ের ব্যাপারে। চিরঙ্গে আজকে যে ম্যাচটি বাংলাদেশ হেরেছে, আপনি কিন্তু দেখবেন যে 277 রান কিন্তু চিরঙ্গের উইকেটের জন্য কোনো অংশে কম নয়। কিন্তু আপনার মনে রাখতে হবে, যখন আপনি সুবিধাটা পাচ্ছেন বড় স্কোর করার, তখন কিন্তু আপনি এত বেশি স্কোর করবেন যেটা কিন্তু আপনার আউট অফ দ্য রিচ নিয়ে যাবেন, প্রতিপক্ষ যেটাকে টাচ করতে না পারে। সেই সুযোগটা কিন্তু আজকের ম্যাচে বাংলাদেশের সামনে ছিল, যেখানে আপনি 40 প্লাস স্কোর করেছেন প্রথম 3 ব্যাটসম্যান, তাদের 3জনই যদি 80 প্লাস হতো, তাহলে কিন্তু রানটা বাংলাদেশের আজকে 300 প্লাস হতো। আর 300 প্লাস হওয়া মানেই কিন্তু আপনি ম্যাচের 70% জিতে যাওয়া। সো আমার মনে হয় যে কোচ সবসময় একটা কথা বলে থাকেন, ওয়েন ইউ হিট হার্ড, আর ওয়েন ইউ শুট ডোন্ট টক। তো আমার মনে হয় যে আজকে বাংলাদেশ ক্রিকেট দলের এই ফর্মুলাটা নেওয়া উচিত ছিল, যে আপনি যখন সুযোগটা পেয়েছেন তখন এটা এমনভাবে মানে আঘাত করা উচিত ব্যাটসম্যানদের, বোলারদেরকে, ইংল্যান্ডের বোলারদেরকে, যাতে ম্যাচটা টোটালি নিজেদের গ্রিপে তারা নিয়ে যেতে পারতো। কিন্তু আমরা সেই জায়গাটা করতে পারিনি। আমরা ওটা 277-এই আমরা সন্তুষ্ট থেকেছি। তো আমার মনে হয় যে এই সন্তুষ্টতা না থেকে আমরা যদি 300 প্লাস করতে পারতাম, তাহলে কিন্তু আজকে সিরিজটা আমরা এখানে জিততাম। আমরা একটু দেখে নিই যে আজকের আমাদের আউটগুলো আমাদের ব্যাটসম্যানদের। Ball clipped straight to square leg. The crowd is silent. England have their first wicket. Wickets make that 26, and he gets rid of the dangerous Tamim Iqbal.
Short out again. It's the end of Mamadullah. Taken, I think, yes. The animation from Josh Butler and a little edge. Full toss and another wicket. Make it 4 wickets for Adil Rashid. হ্যাঁ, তাহলে জানাচ্ছেটা কি, আমরা যেটা দেখলাম যে আজকেও কিন্তু যেটা হয়েছে, আমরা 277 পর্যন্ত স্কোর করেছি ঠিকই, কিন্তু যে আউটগুলো হয়েছে ওটা ইংল্যান্ডের বলারদের যতটুকু কৃতিত্ব ছিল তার থেকে বেশি আমাদের ব্যাটসম্যানদের কৃতিত্ব ছিল বলগুলা ঠেলে দেওয়া। বলগুলো অ্যাকচুয়ালি আমি বলবো যে উইকেটে অনেক থেমে আসছে বল, যেগুলো শর্ট খেলছে যদি ভালো ইয়ে হতো। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে জায়গায় আপনি খেলছেন যে মিড অফে যে বলটা যেরকম প্রথম ইমরুল কাজ যেটা আউট অফ প্লেকে ওইটা, তারপরে যেটা স্কোয়ার কাট মারতে গুলো অনেক থেমে আসছে, and then it went out of his body where he controlled the shot. এই একটা গেল, একটা বলে আউট হয়েছে যেটা আপনার ব্যাটের সামনে দিলে চমৎকার ভাবে, যেটা সে বুঝতেই পারে যে মাহমুদুল্লাহ যে বলটা মারলো, মনে করেন যে মাহমুদুল্লাহ মারতে গেছে ব্যাকফুটে, অ্যাকচুয়ালি এর আগের বলতো যদি পুল করতো তাহলে 6ও পেতে পারতো, 4ও পেতে পারতো, বাট হি ওয়েন্ট দ্যাট সাইড, বাট বল পড়ার পর এত ওইদিকে বাইরে চলে গেল, বাই দ্য টাইম হি প্লেড শটটা, তার মানে বল এত দেরিতে আসছে, দ্যাটস ওয়াই ইট ওয়েন্ট টু দ্য কভার। যদি আর একটু দেরি করে মারতো তাহলে ওই গ্যাপে মারতো। কিন্তু আজকে যেভাবে খেলা হয়েছে, মানে প্রথম উইকেট যেভাবে দিয়েছে, সাধারণত দেখা যায় যে প্রথম উইকেট দিলে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। 80 রানের পার্টনারশিপ হয়েছিল, 80 রানের পার্টনারশিপ কিন্তু মানে এই আমাদের 5 রানস এন্ড ওভার অলমোস্ট প্লাস ছিল, এবং সবচেয়ে এই 3টা ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো রান রেটে এগুচ্ছিল প্রথম উইকেটটা, এবং ওইটা কিন্তু নামতে 5.13 তে আসছে তখনই যখন আমাদের অনেকগুলো উইকেট পড়ে গেছে। এবং আজকে অলমোস্ট মোটামুটি সবগুলো ব্যাটসম্যানই, যদি আপনি ধরেন একটা ব্যাটসম্যান তো পুরো সিরিজে ভালো খেলবে এটা আশা করাটা, ওইভাবে না করা এটাই ভালো, কারণ 2টা ম্যাচ দিয়েছে, একটা ম্যাচ না দিতে পারবে। যে রান পায়নি সে ছিল মুশফিক, যে গত বছর না সেঞ্চুরি করেছে কার সাথে, জিম্বাবুয়ের সাথে, তার আগের বছর প্রায় 16 ম্যাচ পরে তিনি তারপর দেখা গেল যে আজকে কিন্তু অনেকক্ষণ স্ট্রাগল করেছে অফ ফর্মে থাকা, এদিক ওদিকে করতে করতে কিন্তু একটা জায়গায় দাঁড়ায় কিন্তু খেলেছে, আর বলও কম সময় নিচ্ছে, আর ভালো একটা পার্টনারশিপ করছে কিন্তু ইয়ের সাথে, মানে এর জন্য। তাহলে কি এটা কি বাচ্চার মনে হয় যে যদি এটা 300 এ ঠেকতো তাহলে 300 করা উচিত ছিল? সবচেয়ে বড় বিষয় কি যে হয়েছে কি, পার্টনারশিপটা তো বড় হয়নি, 40 করে আউট হয়ে গেছে, নিউয়ার সেট ব্যাটসম্যান, অ্যানাদার ব্যাটসম্যান, ওইটাই আমাদের ওইটাই আমাদের জন্য প্রবলেম হয়ে গেছে। যদি একটা ব্যাটসম্যান উপরের দিকে 80-90 যদি একটু কাছাকাছি যেত বা 80 বা 90-র কাছাকাছি, তাহলে ওই পার্টনারশিপটা একটু বড় হইতে পারতো আর কম হতো। যে সময় সাব্বির আর ব্যাট করতেছিল তখন কিন্তু খুব দ্রুত কিন্তু রান উঠতেছিল, ফট করে সাব্বির আউট হয়ে গেল, ওইখানে একটা আসলো, তারপর সাকিব আসলো, সাকিব আউট হয়ে গেল, তারপরে নাসির আসলো, আউট হয়ে গেল, তারপরে একটা লাস্ট পার্টনারশিপ হলো সাথে। তো হয় কি, পার্টনারশিপগুলো অনেক দেরি হয়ে গেছে, বড় পার্টনারশিপ হলে এই জিনিসটা হইতো না, মানে এত চাপে থাকতো না, তাই রানটা 25 রান হয়তো বা হয়ে যেত। একটা জিনিস একটু বলি এখানে, 31 থেকে 41 ওভার পর্যন্ত এই 10 ওভারে, ওই সময় আপনি 31 ওভারে আউট হয়ে গিয়েছিলেন, সাব্বির আউট হয়ে যাওয়ার পরে 31 থেকে 41 এই যে 10 ওভারটা বাংলাদেশ খেলেছে, এই 10 ওভারের সময় কিন্তু কোনো বাউন্ডারি বাংলাদেশ মারতে পারেনি। এটি কিন্তু আমি মনে করি যে স্কোর বোর্ডে যে আপনার যেরকম ভাবে রান রোটেট হওয়ার উচিত ছিল, যেহেতু আপনার কাছে উইকেট প্রচুর রয়েছে, আপনি এই 10 ওভার বাউন্ডারি লেস ছিল বাংলাদেশ, এই কারণে কিন্তু স্কোরটা 300 ছাড়ায়নি। বাট আমি আবার বলছি যে যখন আপনার সামনে সুযোগ থাকবে তখন অপোনেন্টকে এমন চাপে ফেলতে হবে যাতে সেই চাপ থেকে অপোনেন্ট বেরিয়ে আসতে না পারে, কিন্তু সেই চাপটুকু বাংলাদেশ আজকে খেলার সুযোগটা ছিল কিন্তু বের করতে পারেনি। প্রফেশনাল অ্যাটিটিউডের এটা ম্যাচিউর না, যদি আপনাকে না, আমি এটাকে প্রফেশনাল অ্যাটিটিউড বলবো না, আমি বলবো এটাকে একটা মানে এটাও একটা অভিজ্ঞতা হলো বাংলাদেশের, যে আপনি ক্লোজ ম্যাচ সবসময় জিতবেন তা কিন্তু না, ক্লোজ ম্যাচ আপনি হারবেনও। যেমন আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, আফগানিস্তানের সাথে যে ম্যাচটি, আফগানিস্তান আমাদের সাথে যে ম্যাচটি জিতেছিল, সেই ম্যাচটি তো আমাদের জেতার কথা ছিল কিন্তু আফগানিস্তান জিতে গিয়েছে। ক্লোজ ম্যাচ সেটি যদি বলি আর কি, প্রথম ম্যাচটা আফগানিস্তানই জেতার কথা ছিল কিন্তু আমরা জিতে গিয়েছি। ক্লোজ ম্যাচ আপনি যদি ধরেন, ঠিক একই রকম ভাবে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটি ছিল সেটি কিন্তু আমরা একদম মানে জয়ের জন্য প্রায় 70-80% ছিলাম, সেই ক্লোজ ম্যাচটা কিন্তু নিয়ে গেছে ওরা। সো এটি কিন্তু হলো ক্রিকেটের বিউটি কিন্তু এখানেই, যে আপনি কোনোদিন ক্লোজ ম্যাচ জিতবেন, কোনোদিন ক্লোজ ম্যাচ হারবেন। কেন হারবেন? যদি আপনি বেশি ভুল করেন তাহলে হারবেন, আর যদি আপনি মিনিমাম ভুল করেন, কম ভুল করেন প্রতিপক্ষের চেয়ে, তাহলে আপনি জিতবেন। তো আজকের এই ম্যাচের যদি এই কথা আপনি ধরেন, এখানে 277 হয়তো অনেক স্কোর চিরঙের এই উইকেটে, কিন্তু আপনি এই 277কে আরো অনেক বেশি রান করার আপনার সুযোগটা ছিল, সেটি আপনি করতে পারেননি। প্লাস আপনি
ইংল্যান্ডের শুরুটাও কিন্তু ভালো হয়েছে। আমরা শুধু বাংলাদেশের শুরুটার কথা বলছি, কিন্তু ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়েছে। ইংল্যান্ড কিন্তু খুব ভালো শুরুটা করেছে, বিশেষ করে তাদের যে সেকেন্ড এবং প্রথম ওপেনিং জুটিটা ভালো হয়েছে, সেকেন্ড পার্টনারশিপটা ভালো হয়েছে, এবং তাদের প্রথম 3 দিনের পার্টনারশিপ গুলো কিন্তু খুবই ভালো হয়েছে। রাইট। এবং এই ম্যাচে জেতার জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে বিষয় প্রয়োজনটা ছিল যে শুরুর দিকে বেশ কয়েকটি উইকেট তুলে নেওয়া। আমরা শুরুর দিকে পারিনি, আমরা মাঝখানে পেরেছি, মাঝখানে উইকেটটা নিতে পেরেছি। 180 বা 170 রানে যখন ছিলাম তখন তাদের 4 উইকেট ফেলে দিতে পেরেছি। কিন্তু ততক্ষণে ম্যাচটা কিন্তু তারা জেনে গিয়েছে যে শেষ পর্যন্ত যদি তারা ব্যাট করতে পারে দে ক্যান উইন দ্য ম্যাচ, এবং তারা সেই কৌশলটা নিয়েছে যে তারা ধীরে ধীরে শেষ পর্যন্ত থেকে একজন জেনুইন ব্যাটসম্যান বেন স্টোকস, তিনি কিন্তু শেষ পর্যন্ত রয়ে গিয়েছেন উইকেটে এবং তিনি কিন্তু ম্যাচটিকে জিতিয়ে ছেড়েছেন। এ কারণে আমি বারবার বলি যে ব্যাটিংয়ে যদি আপনি ম্যাচ জিততে চান তাহলে কিন্তু একজন জেনুইন ব্যাটসম্যানকে আপনার শেষ পর্যন্ত থাকতে হবে। আপনি কিন্তু টেইলেন্ডারদের উপর ভরসা করে ম্যাচ জেতার অপেক্ষা থাকার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই কাজটুকু আজকে ইংল্যান্ড ভালো মতো করতে পেরেছে দেখেই সিরিজটা তারা জিতেছে এবং আমরা হেরেছি। না, আমাদের টেইলেন্ডার পর্যন্ত আজকে ব্যাটিং আসতে হয়নি। টেইলেন্ডারের আগে কিন্তু নাসির কিন্তু টেইলেন্ডার না, সৈকতও না। রাইট। যাই হোক, কিন্তু ওই যে রানের যে ঘাটতিটা, ব্যাপারটা হচ্ছে কি ওই যে বললো না ওই একটা সার্টেন টাইম পিরিয়ডের টাইমে যেখানে আমাদের বেশি রান করার দরকার ছিল সেখানে আমরা রান করতে পারিনি। যেখানে আমাদের প্রতি ওভারে ধরেন 8-9 এরকম রান নেওয়ার কথা ছিল, ওই যে ওভারটাই আমরা তখন পারিনি। পরের দিকে আমরা ওটাকে আরো ইনক্রিজ করতে পারতাম যদি সেট ব্যাটসম্যান থাকতো। ছিল সেট ব্যাটসম্যান, যার জন্য আজকে 177 হয়েছে, 277, জাস্ট বিকজ দুই ব্যাটসম্যানের জন্য। যা ক্রিকেটে যা হওয়ার হয়, নেভার মাইন্ড, এখন তো টেস্ট ম্যাচের উপর কনসেন্ট্রেট করতে হবে। এখন কথা হচ্ছে হাউ উই পারফর্ম। 5 দিনের টেস্ট ম্যাচ এখন আমরা খেলবো ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ড ইউরোস ট্যুর আমাদের জন্য সামথিং নিউ, অ্যান্ড আই ওয়ান্ট টু উইশ দেম যে টেস্ট ম্যাচটা যেন তারা লড়াই করে যোগ। আর একটা জিনিস আপনি দেখবেন, ওদের কমেন্টেটরে যারা আসছে বিদেশ থেকে, যারা ইংল্যান্ড টিমের, হ্যাঁ, তাদের কিন্তু কথাবার্তা আপনি যদি শুনেন, কিন্তু তারা প্রত্যেকটা জিনিস কিন্তু বাংলাদেশকে প্রেস করছে। দিস ইজ এ ভেরি অ্যাডভান্টেজ থিং। আপনার উইকেটের সম্বন্ধে তারা বলছে, আউটফিল্ডের দর্শক, বাংলাদেশের প্লেয়ারদের সম্বন্ধে, বাংলাদেশের প্লেয়ারদের অ্যাটিটিউডের সম্বন্ধে, সব কিছুর সম্বন্ধে কিন্তু তারা সব কিন্তু পজিটিভ বলছে। এইসব জিনিস কিন্তু আগে কিন্তু বলতো না। এগুলো জিনিসকে আপনাকে নিতে হবে। খালি প্লেয়ারদের কিন্তু না, আমাদের যেসব ভালো দিকগুলো সেগুলো কিন্তু তারা তুলে ধরতেছে। যাই হোক, এখন টেস্ট ম্যাচটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিন্তু কথা হয় অনেক বেশি। আমরা যদি টেস্ট ম্যাচটা যদি ভালো খেলি, তখন হবে কি দেখবেন আমরা সারা দুনিয়ায় খেলার সুযোগ একটা পাবো। তখন দেখবেন অ্যাটলিস্ট 2 টেস্ট ম্যাচ, 3 ODIs, 1 2020। তো আমার মনে হয় কি আমাদের ইংল্যান্ডকে চেপে ধরতে হবে টেস্ট ম্যাচে। এখন বুদ্ধি ওইটাই না, চেপে তো আমরা এটাতে ওডিআই ধরে রেখেছি সবাইকে। হ্যাঁ, এখন আমার হচ্ছে যে আমরা উই মাস্ট প্লে ওয়েল এগেন, বিকজ আমরা অনেকগুলো টেস্ট ম্যাচ জিততে হেরে গেছি। যেরকম একটা আছে অস্ট্রেলিয়ার সাথে ফতুল্লা মাঠে, একটা নিউজিল্যান্ডের সাথে চিটাগাং মাঠে, পাকিস্তানের সাথে মুলতানে একটা। তো অনেকগুলো টেস্ট ম্যাচ আমরা জিততে পারিনি। তো আমার মনে হয় ওইগুলোর দিক এখন আর বোধহয় বাংলাদেশ দেখা যাবে না। এখন বাংলাদেশ যদি জিতার চান্স থাকে তো জিতবে ঠিকই। আমাদের কাছে ওই ধরনের উইপেন আছে, বিকজ আমাদের কাছে ওই ধরনের বোলারও আছে, ব্যাটসম্যান আছে। আর ক্রিকেট কিন্তু এখন ওই টেস্ট ম্যাচ আগের মতো টেস্ট ম্যাচ খেলা হয় না, এখন ওই ওয়ানডে স্টাইলে খেলা হয়। ব্যাটসম্যান দেখবেন 80s ঘরে গিয়েও রিভার্স সুইপ মারতেছে। ক্রিকেট কিন্তু টোটালি কিন্তু চেঞ্জ। টেস্ট ম্যাচে কিন্তু যদি আপনি যদি বলেন যে টুকটুক করতে হবে না, বাট সিলেকশন অফ বলটা ভালো হইতে হবে, কোনটা বল মারবো, কোনটা বল ছেড়ে দিব, এগুলো কিন্তু আমাদেরকে একটু ইমপ্রুভমেন্ট করতে হবে। আমার মনে হয় বাই দিস টাইম ইমপ্রুভ। কিন্তু খেলার স্টাইল কিন্তু ব্যাটিংয়ে চেঞ্জ হয়নি। কিন্তু এখন ওই ওয়ানডে স্টার টেস্টে খেলে দেখবেন অন ম্যাক্সিমাম টেস্ট ম্যাচ ইজ ফিনিশ উইদিন 4 days, 3 days। আমার মনে হয় যে টেস্ট ম্যাচ খেলার জন্য যে জিনিসটা আমি এমফেসিস দিচ্ছি প্রথম থেকে, আমাদেরকে 5টা বোলার প্রয়োজন, যে 5টা বোলার 20টা উইকেট নিতে পারবে। আমাদের কতখানি ফিট বোলার আছে সেটা একটা দেখার বিষয়। আমরা টেস্ট ক্রিকেট খেলবো, হ্যাঁ ঠিক আছে, আমরা কোনো মতে ওই 5 দিন যদি আমরা গড়িয়ে নিয়ে যেতে পারি, সেটা উইল বি মোর বিকজ অফ দ্য ব্যাটসম্যান। এখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমরা দেখছি যে অনেক প্লেয়ার বড় বড় স্কোর করছে, তো সেটারও কিছুটা হলে আমরা দেখতে পারবো যে আপনাদের যে যারা ব্যাটসম্যান, আই ওয়ন্ট বি সারপ্রাইজড যে এবারে যদি কেউ ডাবল সেঞ্চুরি মারে কিংবা টেস্ট ইনিংসে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনাকে টেস্ট ম্যাচের অ্যাপ্রোচে আপনাকে খেলতে হবে। ইট ইজ আ ওয়েটিং গেম, ইউ হ্যাভ টু অকুপাই দ্য ক্রিজ। তারপরে আপনার সেশন বাই সেশন খেলা শুধু না, এখন আপনাকে ডমিনেট করে যেতে হবে। এবং আনলেস এন্ড আনটিল আমরা মানডেতে যেমন বুঝতেই পারছে যে না তাদের সাথে ফাইট করে এমনি আমাদেরকে ডমিনেট করতে হবে। আমাদের এভরি সেশন উইল হ্যাভ টু ডমিনেট প্রত্যেকটা এরিয়াতে।
সে আপনি ওপেনিং স্ট্যান্ড ইউল হ্যাভ টু গিভ আ গুড স্ট্যান্ড। যদি আপনার দুই একটা উইকেট পড়ে কোনো একটা ব্যাটসম্যান দিল হ্যাভ টু কাম এন্ড রিকভার। হ্যাঁ, তো সেই ধরনের আমাদেরকে অ্যাপ্রোচ দেখাতে হবে। লম্বা ইনিংস খেলা, একটা ব্যাটসম্যান ক্যারি আউট করবে, আপনার ক্যারি দ্য ব্যাট থ্রু দি ইনিংস, তারপরে আপনার মিডল অর্ডার ব্যাটসম্যান সে 240, সে হয়তো 17 for 3 or 170 for 4, in comes সাকিব and মুশফিক, at the end of the day 150 not out। ওই দিনের জন্য আমরা অপেক্ষায় আছি। আমি শেষ পর্যায়ে আছি কাছে, আপনি বলেন আজকের এই তিনটা সিরিজে এতে আমাদের অবস্থানটা কি হলো? না, আমি মনে করি যে বাংলাদেশের এই ইংল্যান্ডের সাথে যে আমরা 2-1 যে সিরিজটি হেরেছি, এখানে দেখুন আমাদের ব্যাটিংটা কিন্তু ভালো হয়েছে। কারণটা হলো যে আমরা কিন্তু প্রথম ম্যাচে ব্যাটিংয়ে কলাপস করেছিলাম শেষের দিকে এসে, সেই সমস্যাটা কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচে কাটিয়ে উঠতে পেরেছি, যেটি মাশরাফি আমাদেরকে দেখিয়েছেন যে লোয়ার অর্ডারে আমাদের কিন্তু ব্যাটিংয়ে যথেষ্ট শক্তিশালী দিকটা রয়েছে। সেই শিক্ষাটা আমরা পেয়েছি, সেই ভুলটা থেকে আমরা শুধরে নিতে পেরেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুরো সিরিজ জুড়ে আমাদের সবচেয়ে বড় দুর্বলতার যে অংশটুকু সেটা হলো ক্যাচ। আমরা কিন্তু এর প্রথম ম্যাচে 3টি ক্যাচ মিস করেছিলাম। আজকেও কিন্তু আমরা কিন্তু ম্যাচের জয়ের কাছাকাছি ছিলাম। একটা 21 রানে যখন 21 বল বাকি ছিল তখন কিন্তু আমরা একটা ক্যাচ ছেড়েছি, ইমরুল কায়েস স্লিপে ক্যাচ ছেড়েছেন। সো স্লিপে ক্যাচ কিন্তু আপনার স্পেশালাইজেশনের দরকার। আপনি এই স্লিপে ক্যাচ ভালো নিতে পারেন এমন কোন ফিল্ডারের নাম কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা বারবার এখানে টেস্ট ক্রিকেটের কথা বলছি, টেস্টে কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্যাচ আসবে স্লিপে। সো আপনাকে টেস্ট ক্রিকেটের জন্য যদি আপনি ভালো করতে চান তাহলে সেখানে স্লিপের ফিল্ডার কিন্তু একদম ভালো ফিল্ডার তৈরি করতে হবে, যিনি কিন্তু ক্যাচ আসলে ক্যাচ ছাড়বেন না। কারণ স্লিপে ক্যাচ হয়তো সারাদিনে 2টো আসবে, সেই 2টোই আপনাকে ধরতে হবে। যদি আপনি মিস করেন দেন ইউ আর আউট ফ্রম দ্য ম্যাচ। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।